ওই কিডারে রস চুরি করে খাচ্ছে ধর। ওরে ভাই, আমরা কি দৌড়টাই না দিয়েছি? যে যেদিকে পারছে ঘাস ফেলাই দিয়ে দৌড় দিয়েছে। 5 জন 5 দিকে চলে গিয়েছিলাম। ভয়ে বিলের শেষ মাথায় কখনো আর যাই নাই। ভয়ে মনে ভয় ছিল, গেলেই আমাদের আটকে রাখবে আর বাসায় আসতে দেবে না। তানহার কথা শুনে ইফাত হাসতে হাসতে নিচে বসে পড়েছে। এসে কিনা রস চুন্নিকে বিয়ে করলাম। আপনি হাসছেন? অনেক ছোট ছিলাম, জান হাতে নিয়ে সেদিন দৌড়ে পালিয়েছিলাম। বেশি দূরে না, এই সামনেই বাগান, যাবেন? আজকেও রস চুরি করে খাবো। ইফাত হাসি থামিয়ে গম্ভীর কণ্ঠে বলল, একদম না, চুরি করা মহাপাপ। তুমি নামাজ পড়ো, কত কিছু জানো, এমন অন্যায় আবদার করো কিভাবে? হ্যাঁ, চুরি করবো না, আমরা গিয়ে খাবো, তারপরে মামাকে টাকা দিয়ে দিব, তাহলে হবে। হ্যাঁ হবে, চলো। দুজন মিলে খেজুরের বাগানের মধ্যে আসলো। চারদিকে বিশাল বিশাল গাছ, প্রতিটি গাছে হাড়ি লাগানো। তানহা একটা ছোট গাছ দেখিয়ে বলল, তুমি এই গাছে ওঠো। মালিককে ডেকে নিয়ে আসো। তুমি না পারলে আমাকে বলো, আমি উঠছি গাছে। বলেই গাছের দিকে এগিয়ে গেল তানহা। পড়ে যাবে, আমি উঠছি, তুমি মালিককে ডেকে নিয়ে আসো। বলতে বলতে ইফাত গাছে উঠলো। পায়ে একটু ব্যথা পেল, তানাকে বুঝতে দিল না। রসের হাড়ি পেরে নিয়ে এসে তানার হাতে দিয়ে বলল, তোর মামা কই? ওই কিডারে রস চুরি করতে আসছে। আজকে হাত পা ভাঙ্গা রাখবো, মেলা অত্যাচার সহ্য করতেছি। আজকে মালিক যদিও বাগান ঘিরে না দেয়, তাহলে এই বাগানে আমি রাখবো না। ইফাত পালাও, রামদানি আসছে মামা। বলেই তানা দৌড় দিল। ইফাতও বোকার মতো তানার পেছনে ছুটল। অর্ধেক রাস্তায় এসে দপাস করে পড়ে গেল ইফাত। কিছু পড়ার শব্দ পেয়ে তানা পেছনে তাকালো। ঘুরে এসে ইফাতকে টেনে তুলল। ব্যথা পায়ে আবারও ব্যথা পেয়েছে ইফাত, ঠিক মতো হাঁটতেই পারছে না। তানহা অসহায় দৃষ্টিতে ইফাতের দিকে তাকিয়ে আছে। ইফাত রাগী দৃষ্টিতে তানার দিকে তাকিয়ে আছে। লোকটির কাছে এসে বলল, কিরে তুই তানহা না? এটা কেডা? তোর জামাই? তুই জামাই নিয়ে আমার বাগানে চুরি করতে আসছো? না না মামা, আপনি ভুল বুঝছেন। এই দেখুন টাকা, আমরা কিনে খেতে এসেছিলাম। আপনার হাতে দাঁড়া দেখে ভয়ে দৌড় দিয়েছি। আমাকে না কইয়া তুই গাছে হাত দিলি কোন সাহসে? আমার কাছে গেলেই তো বাড়তি দিলামনি। না কইয়া পারছো, এখন 200 টাকা না দিলে যেতে দেবো না। তোকে আর তোর জামাইকে বান্ধা রাখবো। তাহলে 20 গ্লাস রস দাও। যে রসের হাঁড়ি পারছো ওটা নিয়ে টাকা দিয়া ভালো ভালোই বাড়ি চলে যা। 1 হাঁড়ি রসের দাম এত টাকা নাকি? টাকা না দিলে আমিও যেতে দেবো না। এই নিন মামা আপনার টাকা। আপনি ওনাকে এত টাকা দিলেন কেন? 1 হাঁড়ি রসের দাম কোনোদিনও এত টাকা হয়? ইফাত রাগী দৃষ্টিতে তানার দিকে তাকালো। তানহা বাংলা পাঁচের মতো মুখ করে রসের হাড়ির দিকে একবার তাকাচ্ছে, আর একবার ইফাতের দিকে তাকাচ্ছে। ইফাত ঠিক মতো হাঁটতেও পারছে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তানহা 2 হাতে রসের হাড়ি ধরে আছে। ইফাত তানার ঘাড়ে হাত রেখে আস্তে আস্তে হাঁটছে। কেউ কোনো কথা বলছে না। ইফাত যে রেগে গিয়েছে তানহা ভালো করেই বুঝতে পারছে। অনেক সময় নিয়ে বাসায় আসলো দুজন। বাকি রাস্তায় কেউ কোনো কথা বলে নাই। তানহা বাসায় এসে ইফাদের জন্য তেল গরম করে নিয়ে আসলো। ইফাদের পা কোলের মধ্যে তুলে নিল, তেল নিয়ে পায়ে দিয়ে দিতে লাগলো। কি করছোটা কি? আমার জন্য আপনি ব্যথা পেয়েছেন, তাই একটু সেবা করছি। এসব লাগবে না, তুমি নিয়ে যাও। আমার উপরে রেগেছেন। এই তেলটা অনেক ভালো, পায়ে দিয়ে দিলে কিছুক্ষণের মধ্যে আরাম পাবেন। আমাকে মিথ্যা বলে নিয়ে গেলে কেন? এবারের মতো মাফ করে দেন, আর কখনো এমন করব না, প্রমিস। ইফাত কিছু বলল না। তানহার দেওয়া তেলটা সত্যি অনেক ভালো। কিছুক্ষণের মধ্যে অর্ধেক ব্যথা কমিয়েছে। সারাদিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে। ইফাত সকালে খেয়ে মাহতাব সাহেবের সাথে বেরিয়েছে, এখনো ফিরে নাই। দুপুরে খেয়েছে কিনা ভেবেই চিন্তা হচ্ছে। তানহা ব্যাগ থেকে ফোন বের করতে গিয়ে একটা কাগজ সামনে আসলো। কাগজটা দেখে
অধরের কোণে হাসির রেখা ফুটে উঠল। কাগজটি হাতে নিয়ে কিছু একটা ভাবছিল। তখনই আবির তানহার রুমে আসে। কি রে তানহা পাখি, আসবো? আমার স্বামী আমার রুমে নেই, তাই এখন আমার রুমে না আসাই ভালো। কি ভয় নেই, ইফাত থেকে ভুল বুঝে এমন কোনো কাজ আমি করব না। আমি কি জন্য এসেছি সেটা তুইও ভালো করে জানিস। কথা কম বলে কাজটা আমার হাতে দিয়ে দে। কিসের কাগজ ভাইয়া? তানহা একদম নাটক করবি না। আমি চৈতালিকে ফোন দিয়েছিলাম, চৈতালি বলেছে কাগজটা তুই নিয়েছিস। তানহা মুখ দিয়ে চুক চুক শব্দ করে বলল, মানুষের জিনিসের প্রতি তোমার এত লোভ কেন? তোমার মনের আশা কখনো পূর্ণ হবে না। তানহা ভালোই ভালোই আমার কথা শোন বলছি, তাহলে ফলাফল ভালো হবে না, বলে দিলাম। তুমি যা ইচ্ছে খুশি করে নাও। সাইন আমি কিছুতেই করব না। সাইন আমি কিছুতেই করব না। আর কাগজটাও তুমি আমার থেকে পাবে না। তুমি বেরিয়ে যাবে নাকি আমি চাচিকে ডাকবো? আবির রাগ দেখিয়ে চলে গেল। তানহা দীর্ঘশ্বাস ফেলে শাশুড়িকে কল দিল। শাশুড়ির সাথে কিছুক্ষণ কথা বলে রেখে দিল। ইফাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু ইফাদের আসার কোনো নাম নাই। পরক্ষণে মনে হলো আবির চৈতালির সাথে আবার যোগাযোগ করেছে। তানহা রেগে রুম থেকে বেরিয়ে আবিরের রুমের দিকে গেল। আপনার লজ্জা শরম বলতে কি কিছুই নেই? দুদিন পরে করবেন বিয়ে, আপনি আবার আমার ননদের কাছে ফোন দিয়েছিলেন? কোন সাহসে চৈতালির কাছে ফোন দিয়েছিলেন? মেয়েটাকে তো অর্ধেক মেরেই ফেলেছেন, এখন পুরোটা মেরে ফেলবেন? আরে তানহা পাখিছে, আমার রুমে এসেছিস? ভেতর আই, বাইরে দাঁড়িয়েছিস কেন? আপনার সাথে আমি গল্প করতে আসিনি। আর একবার যদি চৈতালিকে ফোন দিয়েছেন, ফলাফল ভালো হবে না। আমি যদি চৈতালিকে এখনই ফোন দিয়ে আসতে বলি, তাহলে চৈতালি এখনই চলে আসবে। কোনোদিনও আসবেন না। চৈতালির আত্মসম্মান আছে। আবির তানহার কাছে এগিয়ে আসলো। তানহার হাতের দিকে তাকিয়ে বলল, দেখতে চাস তোর হাতে কিসের কাগজ রে? সব কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? আচ্ছা তুই আমার সাথে সবসময় রেগে কথা বলিস কেন? তানহা কোনো উত্তর না দিয়ে চলে যেতে লাগলো। আবির তানহার সামনে এসে দাঁড়ালো। এভাবে অসভ্যের মতো সামনে এসে দাঁড়িয়েছো কেন? কাগজটা আমার হাতে না দিলে যেতে দেবো না। তোকে ইচ্ছে করে চৈতালির কথা বলেছি, কারণ তুই রেগে আমার রুমে চলে আসবি। এখন লক্ষ্মী মেয়ের মতো আমাকে কাগজটা ফিরিয়ে দে। দিব না। বলেই কাগজটা নিজের পেছনে লুকালো। তানহা চলে যেতে লাগলে আবার বারবার পথ আটকে দাঁড়িয়ে পড়ছে। তানহা দরজার সাথে একদম মিশে গিয়েছে, এক হাত উঁচু করে কাগজটা ধরে আছে। আবির তানহার হাত ছুতে যাবে, তখনই একজোড়া শক্ত হাত এসে আবিরের হাত পেঁচিয়ে ধরল। আবির ব্যথায় মৃদু আত্মনাদ করে উঠল। বলেছিলাম না, এই হাত যদি দ্বিতীয়বার তানহার দিকে ওঠে তাহলে তোর হাত আমি ভেঙে দিব। সাহস কি করে হয় তানহার দিকে হাত বাড়ানোর? ইফাত লাগছে, হাতটা ছাড়ো। আমি তোমার বয়সে বড় হই, তুই করে কথা বলছো কেন? এটা তোমার কেমন শিক্ষা? তুমি সবটা না চেনে আমাকে ভুল বুঝছো। কোনটা সঠিক আর কোনটা ভুল তা বোঝার বয়স আমার হয়েছে। আপনি কোন সাহসে তানহার গায়ে হাত দিতে যাচ্ছিলেন? আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এমন করবো না, শেষবারের মতো মাফ করে দাও। আপনি চৈতালির কাছে কেন ফোন দিয়েছিলেন? দুদিন পরে আপনার বিয়ে, আপনি নিজের বিয়েতে ফোকাস করুন। আমার বোনের মাথা নষ্ট করে দিচ্ছেন কেন? আবির ভাই, আমার ধৈর্যের পরীক্ষা নিয়েন না। হাতটা ছাড়ো ইফাত, সত্যি অনেক ব্যথা লাগছে, আমি আর সহ্য করতে পারছি না। আপনি এতটুকুতেই ক্লান্ত হয়ে গেলেন? আমি তো আমার স্ত্রীকে সবার সামনে অপমানিত হতে দেখেছি। ভরা রাস্তায় আমার স্ত্রী শরীরে আঘাত করেছেন, আমি কিছু করতে পারি নাই। আমার ছোট বোনটার মন নিয়ে খেলা করেছেন, তার চোখের পানি ঝরিয়েছেন। একটা কথা মনে রাখবেন, ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে তার দিকে পেছনে ফিরে না তাকানোই হবে শ্রেষ্ঠ প্রতিশোধ। আবির ভাই যে কাঁদায় না, সময়ের ব্যবধানে সে নিজেও কাঁদে, অপেক্ষা শুধু সময়ের। বলেই আবিরের হাত ছেড়ে দিল। হাতটা ছাড়া পেয়ে আবিরের মনে হলো জান হাতে পেয়েছে। ইফাত তানহার দিকে কোদিত দৃষ্টি নিক্ষেপ করলো। তোমার কি কাজ? তুমি কেন আবির ভাই রুমে এসেছো? আমি তোমাকে কিছু একটা বলেছিলাম, আমার কথাটা রাখলে না। রুমে এসো, কথা আছে। বলেই রুমে চলে গেল ইফাত। তানহা এক প্রকার দৌড়ে রুমের দিকে গেল। আবির দুজনের কাজকর্ম পর্যবেক্ষণ করে নিল, তারপরে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। তানহার রুমে আসতেই বিনা মেঘে বজ্রপাত হলো। ইফাতের একটা ধমকে কেঁপে উঠল তানহার সারা শরীর। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তানহা। এই তোমাকে বলেছিলাম না তুমি আবিরের থেকে দূরে দূরে থাকবে? কেন গিয়েছো আবিরের রুমে? আজকাল আমার কথার কোনো মূল্য নেই দেখছি। এতটাই মূল্যহীন হয়ে গেলাম? এতই যখন দরকার ছিল আমি আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতে। কি এমন দরকার ছিল যে আমাকে না বলে তোমাকে যেতে হলো? আপনি যাবার পরে আবির ভাই আমার রুমে এসেছিল। আবির ভাই চৈতালির কাছে একটা কাগজ দিয়েছিল।
আমি সেটা চৈতালির রুম গোছাতে গিয়ে পেয়েছি। আবির ভাই কাগজটা নিতে আসছিল, চেয়েছে, আমি বলেছি নাই। পরে বলল চৈতালির থেকে জেনেছি তোর কাছে আছে, তাই রাগ করে অপমান করতে গিয়েছিলাম। তানহার কথায় ইফাত ব্রু কুঁচকে তাকালো, তারপরে গম্ভীর কণ্ঠে বলল, তোমাকে কেউ বলেছিল আবিরকে অপমান করতে? আমি চৈতালির ভাই, চৈতালি আমার কলিজার টুকরার বোন। যে আবির তোমাকে কষ্ট দিল, আমার বোনকে কাঁদালো, আমি নাচতে নাচতে তার বিয়েতে চলে এলাম। তুমি কি মনে করেছো আমি খুশি হয়ে বিয়েতে এসেছি? আমি চাই আবির বিয়েটা করুক, চৈতালি মানুষ চিনতে শিখুক, কেমন মানুষকে সে ভালোবেসেছে সেটা নিজে অনুভব করুক। এখন চৈতালিকে কেউ কিছু বোঝালে তা চৈতালির মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাবে না। আবির যেটা করবে সেই চৈতালির মনে মস্তিষ্কে পৌঁছে যাবে। আবিরের বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। চৈতালির নিজের ভুলটা অনুভব করার জন্য হলেও আবিরের বিয়ে হওয়াটা খুবই জরুরি। মানুষ কিন্তু ভুল থেকে শিক্ষা নেয়। আবির তোমার ভাই, তোমার রক্ত, তার জন্য তোমার মায়া হতে পারে, ভেতর থেকে টান অনুভব করতেই পারো, তার সবকিছু ভুলে তাকে মাফ করে দিতেই পারো। একটা কথা মনে রেখো তানহা, আবির কিন্তু আমার কেউ হয় না। ওকে দু চারটা লাগিয়ে দিতে আমার হাত একবারও কাঁপবে না। ওভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? কাছে এসে শার্টটা খুলে দাও, তোয়ালে নিয়ে এসো, জামা কাপড় বের করো, গোসল করতে যাব। প্রচন্ড ক্ষুধা লেগেছে, খাবার নিয়ে এসো। ইফাত কথাগুলো বলতে দেরি করলেও তানহা কাজগুলো করতে দেরি করলো না। ইফাদের শার্ট খুলে দিয়ে ব্যাগ থেকে তোয়ালে আর জামা কাপড় বের করে ইফাদের হাতে দিল। বলছিলাম কি, সন্ধ্যা করে গোসল না দিলে হয় না? আবহাওয়া ভালো না, যদি ঠান্ডা লেগে যায়। ইফাত গম্ভীর মুখে তানার দিকে তাকালো। আচ্ছা, আপনি গোসল দেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। বলেই রুম থেকে চলে গেল তানহা। ইফাত গোসল করতে চলে গেল। ইফাত খাচ্ছে, তানা চুপচাপ পাশে বসে আছে, মুখ দিয়ে টু শব্দও করছে না। ইফাদের খাওয়া শেষ করে উঠে চলে গেল। তানা সব কিছু তুলে ফেললো। রাতে পাশাপাশি দুজন শুয়ে আছে। ইফাত খাওয়ার পরে আর কথা বলে নাই তানহার সাথে। ইফাত মনোযোগ সহকারে ফোনে কিছু একটা দেখছে। তানহা উসখুস করছে, কিভাবে ইফাদের সাথে কথা বলবে। ইফাত রাগ করে মাঝখানে আবার কোল বালিশ রেখে দিয়েছে। তানহা কোল বালিশটা আস্তে করে সরিয়ে দিল, পরম আদুরিভাবে ইফাতকে জড়িয়ে ধরল। ইফাদের কোনো হেলদোল নেই, আগের ন্যায় ফোনের দিকে তাকিয়ে আছে। আমি আর এমন করব না, আপনার সব কথা মেনে চলবো। আপনি রাগ করে থাকবেন না, আপনি রাগ করলে আমার কোনো কিছু ভালো লাগে না। ইফাদের থেকে কোনো উত্তর আসলো না। তানহা অনেকগুলো কথা বলল, ফলাফল শূন্য। তানহা রাগ করে ইফাদের হাতে কামড় বসিয়ে দিল। ইফাত তড়িঘড়ি করে তানহার দিকে ঘুরল। এভাবে বিড়ালের মতো কামড়াচ্ছ কেন? আমি বিড়ালই, আপনার বিড়াল। আপনি আমার জামাই বিড়াল, আমি ছোট বিলাই। আমি ছোট বিড়াল, আপনি বড় বিড়াল। বড় বিড়াল রাগ করেছে, তাই ছোট বিড়াল কামড়ে রাগ ভাঙাচ্ছে। ফাইজলামির একটা সীমা থাকে। অনেক রাত হয়েছে, ঘুমাও। আচ্ছা, ঘুমোতে পারি। আমাকে একটা বিড়ালের বাচ্চা এনে দিতে হবে। জানেন, আমার একটা বিড়ালের বাচ্চা ছিল, তাকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু চাচি তাকে বস্তায় করে বিলের মধ্যে ফেলে দিয়ে আসছিল। আমি সারা দিন না খেয়েছিলাম, অনেক দিন বিড়ালটার জন্য কান্না করেছি। আপনি তো আমার সাথে কথা বলবেন না, আমাকে একটা বিড়ালের বাচ্চা এনে দেবেন, আমি সারা দিন তাকে নিয়ে থাকবো। তানার কথা শুনে ইফাত তানার দিকে মনোযোগ দিল। স্থির দৃষ্টিতে তানার দিকে তাকিয়ে আছে। নীরবতা ভেঙে ইফাত বলল, বিড়ালের বাচ্চা না নিয়ে তুমি নিজে একটা বাচ্চা নিলেই তো পারো তানহা। ইফাদের কথা শুনে তানহা গোল গাল করে তাকালো। ইফাত তার দিকে তাকিয়ে আছে দেখে এক হাতে ইফাদের দু চোখ ধরে রাখলো। লজ্জায় ইফাদের বুকে মুখ লুকালো। আজকে আবিরের গায়ে হলুদ, পুরো বাড়ি জুড়ে মেহমানে গিজগিজ করছে। সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত। বাচ্চারা হইচই করছে, কয়েকজন দৌড়াদৌড়ি করছে। থালা বাসন ধোয়ার ঝনঝন শব্দ ভেসে আসছে। কেউ কেউ সবাইকে খাবার দিতে ব্যস্ত, কেউ বা রান্না করায় ব্যস্ত। পা ফেলার জায়গা নেই এই ছোট্ট বাসায়। হাঁটা চলা করতে একটু কষ্টই হচ্ছে সবার। তানা ভিড় ঠেলে এক হাতে খাবার নিয়ে নিজের রুমে আসলো। ইফাত বিছানায় বসেই ছিল। তানহা ক্লান্ত মুখে বলল, এই নিন আপনার খাবার। আপনার জন্য খাবার নিয়ে আসতে গিয়ে মনে হলো দ্বিতীয় যুদ্ধ জয় করে আসলাম। তুমি এত কষ্ট করতে গেলে কেন? আমাকে রাখতে আমি বাহিরে গিয়ে খেয়ে আসতাম। আপনার মাথা খারাপ? বাইরে তাকিয়ে দেখেছেন একবারও? এত মানুষজনের মধ্যে আপনাকে খেতে দিব? তুমি যদি আপনি থেকে তুমি আসতে না পারো তাহলে আমিও বাহিরে গিয়ে খেতেও পারবো। আপনি আর তুমি নিয়ে চলে আসেন কেন?
ও মা, তোমার ভাই কি কাগজ নেওয়ার জন্য তোমার রুমে আসছিল? কাগজটা আমাকে দেখালে না তো, নাকি আমাকেও দেখাবে না? আপনাকে দেখবো না কেন, এখনই দেখাচ্ছি। বলেই কাগজটা বের করে নিয়ে এসে ইফাদের দিকে এগিয়ে দিল। ইফাত কাগজটার দিকে চোখ বুলিয়ে অবাক হয়ে তানার দিকে তাকালো। এমন ভাবে তাকালো মনে হয় আগে কখনো তানাকে দেখে নাই। ইফাত দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তাহলে এই তোমার আবিরের ভাইয়ের ভালোবাসা? তাই তো বলি, ছেলেটা এত ভালোবাসে কেন আমার বউকে? আমি কি কম ভালোবাসে ফেললাম নাকি? তোমার আবির ভাইয়ের নাটক আমার মনকেও গলিয়ে ফেলছিল। এই ছিল তোর মনে আবির ভাই? ইফাদের বোকা বোকা মুখ দেখে তানা হেসে দিল। তানাকে হাসতে দেখে ইফাত বলল, তুমি খেয়েছো বউজান? আমি খাবার সময় পাইনি, সময় করে খেয়ে নিব। আপনি খেয়ে প্লেটটা ফাঁকা করে দিন। আজকে প্লেট এখানে ওখানে ফেলে রাখা যাবে না। সেকেন্ডে সেকেন্ডে প্লেট লাগছে। চাচিরা প্লেট ধুয়ে উঠতেই পারছে না, এত এত প্লেট এসে জমা হচ্ছে। আজকে কাজের দিন, এমন একটু হবে তুমি আমার পাশে বসো। বসার সময় নেই, খাওয়া শেষ হলে ডাক দেবেন, আমি এসে প্লেট নিয়ে যাব। আমি তোমাকে বসতে বলেছি, তুমি আমার উপরে কথা বলছো। ইফাদের রাগ দেখে বাধ্য মেয়ের মতো বসে পড়ল তানহা। ইফাত একবার নিজে খাচ্ছে আর একবার তানহাকে খাইয়ে দিচ্ছে। সন্ধ্যায় আবিরের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। সবাই আবিরকে হলুদ দিয়ে যাচ্ছে। রোকেয়া বেগম আর চৈতালি আবিরদের বাসার মধ্যে প্রবেশ করলো। বাসার মধ্যে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়ল আবিরের দিকে। সাদা রঙের লুঙ্গি, সাদা রঙের স্যান্ডো গেঞ্জি, কাঁধে লাল রঙের গামছা পরা, সামনে নানান রকমের মিষ্টি। সবাই আবিরকে হলুদ দিয়ে মিষ্টি খাইয়ে দিচ্ছে। সবাই যে যা পারছে হলুদ দেওয়ার পরে টাকা দিচ্ছে। আবিরের চোখে মুখে খুশির রেখা বিদ্যমান। চৈতালির দু চোখ ছলছল করে উঠল। নিজকে সামলে নিল। সবার সামনে নিজেকে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে চৈতালি। রোকেয়া বেগম আবিরকে গিয়ে হলুদ লাগিয়ে দিল। চৈতালি ধীর পায়ে আবিরের দিকে এগিয়ে গেল। হাতে কিছুটা হলুদ নিয়ে আবিরের দু গালে মাখিয়ে দিল। আবির স্থির দৃষ্টিতে চৈতালির দিকে তাকালো। মেয়েটা কেমন জানি হয়ে গেছে। মুখটা মলিন হয়ে আছে, চুলগুলো এলোমেলো, চোখের নিচের কালো দাগটা প্রমাণ করে দিচ্ছে মেয়েটা রাতে ঘুমায় না। দুজন দুজনের মুখামুখি। চৈতালি কি চেয়েছিল? ভাগ্য তাকে কি এনে দিল। আর এক মুহূর্তেও দাঁড়াতে পারল না। আবিরের থেকে দূরে সরে এলো চৈতালি। মুয়াজ্জিনের আজান কানে আসতেই মেয়েরা নামাজ পড়ার জন্য কলপারে ভিড় জমালো। কে কার আগে ওযু শেষ করতে পারে। তানহাও এসেছে। কলপারে এসে চৈতালি আর রোকেয়া বেগমকে দেখে ভিড় ঠেলে তাদের কাছে গেল। আম্মা কখন এসছেন? আমাকে ফোন করেন নাই কেন? হাঁটুর ব্যথা নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন। তোমার চাচি আমাদের বসার জায়গায় করে দিয়েছিল মা, নামাজ পড়বো তাই উঁচু করতে আসলাম। তোমাদের জানাতে চেয়েছিলাম কিন্তু চৈতালি বলল তোমাদের চিন্তা না দিতে, তাই ফোন করা হয়নি। তানহা ভিড় ঠেলে সবাইকে সরে যেতে বলল। রোকেয়া বেগম বয়স্ক মানুষ, এভাবে দাঁড়িয়ে থাকতে ওনার কষ্ট হচ্ছে। জায়গায় একটু ফাঁকা করে দিয়ে তানহা বলল, আসুন আম্মা, আপনি আগে অজু করে নিন। রোকেয়া বেগম অজু করতে লাগলেন। তোর শাশুড়ি নাকি রে? খুব ভালোবাসিস শাশুড়িকে? জি ভাবি, আমার শাশুড়ি পায়ের ব্যথার জন্য দাঁড়িয়ে থাকতে পারে না, বয়স হচ্ছে তো। এভাবেই শাশুড়িকে দেখি রেখো মা, দোয়া করি আল্লাহ তোমাকে সুখে শান্তিতে সংসার করার তৌফিক দান করুক। সবাই মিলে উজু করে এক রুমে নামাজ পড়তে গেল। চৈতালিও নামাজ পড়তে শুরু করেছে। ভাবতেই তানা খুশি হলো। আবিরের সাথে রিলেশনে যাবার পরে নামাজ পড়াও ছেড়ে দিয়েছিল মেয়েটা। আল্লাহ তাআলা এই জন্য মেয়েটাকে এতটা কষ্ট দিল। সৃষ্টিকর্তা তো বলেই দিয়েছে, তুমি যাকে আমার থেকে বেশি ভালোবাসবে আমি তাকেই তোমার থেকে দূরে সরিয়ে দিব এবং তোমার উপরে চাপিয়ে দিব একাকিত্বের ভয়ঙ্কর অভিশাপ। এই জন্যই পরিস্থিতি যতই খারাপ হোক না কেন আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া ঠিক না। ভালো সময়ে আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই, খারাপ সময়ে আমরা তাকে বেশি বেশি মনে করি। আমরা তার ডাক ফিরিয়ে দিলেও খারাপ সময়ে তিনি আমাদের ফিরিয়ে দেন না। এজন্য নামাজটা সব সময় ধরে রাখা আমাদের জন্য আবশ্যক। নামাজ শেষ করে সবাই উঠে চলে গেল। চৈতালি দু হাত তুলে মোনাজাত করছে আর অঝরে কান্না করে যাচ্ছে। হে আল্লাহ, আমার অবস্থা, আমার পরিস্থিতি, আমার সব কিছু আপনি জানেন। নিজের ভালোবাসার মানুষটাও অন্যখানে হয়ে যাচ্ছে। এটা সহ্য করার কতটা কষ্টকর আপনি জানেন। আপনি আমাকে ধৈর্য দিন,
সহ্য করার ক্ষমতা দিন। আমি আমার পরিবারের মান সম্মান রক্ষা করতে পারি। আবির স্যারের কথা যেন আর আসক্ত না হয়ে পড়ি। নামাজ শেষ করে চৈতালি মায়ের পাশে বসে আছে, চুপচাপ সবকিছু দু চোখে দেখছে। স্ত্রীর নয়নের সবকিছু পর্যবেক্ষণ করছে। মারিয়া এসে চৈতালিকে নিয়ে গেল। রোকেয়া বেগম নিষেধ করলেন না। মেয়ের মন খারাপ দেখে চৈতালি চলে যাওয়ার সাথে সাথে ইফাত ঝড়ের গতিতে মায়ের কাছে আসলো। মাকে একটু আড়ালে নিয়ে এসে রাগ দেখিয়ে বলল, আম্মু, মেয়ের সাথে তোমার ওসব জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছো। তুমি কেন চৈতালিকে নিয়ে এই বাসায় এসেছো? তোমার কোনো কমন সেন্স নেই? তোমার মেয়ে যদি এই বিয়ে বাড়িতে কোনো অঘটন ঘটিয়ে বসে, তার দায় কে নিবে? তুমি নিবে আম্মু? কাজটা একদম তুমি ঠিক করো নাই। আসার আগে আমাকে জানাতে পারতে। তুমি এইভাবে কথা বলছিস কেন? চৈতালি তোর নিজের বোন হয়, ওর প্রতি তোর বিশ্বাস নেই? চৈতালি আসার আগে আমাকে কথা দিয়েছে এ বাসায় এসে কোনো সমস্যা করবে না। মেয়েটার মন খারাপ ছিল, ভাবলাম মানুষের মধ্যে আসলে হয়তো ভালো লাগবে, তাই এসেছি। তুমি ওকে নিয়ে ভালো কোনো রেস্টুরেন্টে যেতে পারতে, সুন্দর সুন্দর দার্শনিক পার্কে যেতে পারতে। বাহিরে কি মানুষজনের অভাব পড়েছে? বেছে বেছে তোমার এই বাসায় আসতে হলো। তোর সমস্যা কি রে? তুই এমন করছিস কেন? তোর বোন ভালো থাকুক, এটা তুই চাস না নাকি বলতো ইফাত? ইয়াদ ভাইয়ার মতো যখন মেয়েকে হারাবে তখন বুঝবে ছেলে কেন কথাগুলো বলেছিল। ইয়াদ ভাইয়াও বলেছিল সে কিছু করবে না। পেরেছো নিজের ছেলেকে বাঁচাতে? মেয়েকে হারানোর পরে তোমার হুঁশ আসবে। আমি কিছু বললেই দোষ হয়ে যায়। কোনো অঘটন ঘটলে তার দায় তুমি নিবে বলেই রাগ দেখিয়ে চলে গেল। মারিয়া চৈতালিকে আবিরের রুমে নিয়ে আসলো। চৈতালি আবিরকে দেখেই রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। মারিয়া চৈতালির পথ আটকে রাখলো। চৈতালি রেগে মারিয়ার গালে থাপ্পড় বসিয়ে দিল। মারিয়া কিছু বলতে যাবে, তার আগেই আবির হাত দিয়ে মারিয়াকে যেতে বলল। মারিয়া রাগে পুষতে পুষতে চলে গেল। চৈতালি, আমার উপরে রাগ করে আছো? প্লিজ আমাকে যেতে দিন। আম্মু বা ভাইয়া দেখতে পেলে অনর্থ হয়ে যাবে। আমি তোমাকে যেতে দেবো, আটকেও রাখবো না। তুমি শুধু আমার কাগজটা ফিরিয়ে দাও। সে আপনি আমাকে আটকে রাখবেন না সেটা আমি ভালো করেই জানি। কাগজটা আমার কাছে নেই, রুমে রাখা ছিল, খুঁজে পাচ্ছি না। কাগজটা তানহার কাছে আছে। তুমি এখন তানহার রুমে যাবে, ওর থেকে কাগজটা নিয়ে চলে আসবে। চৈতালি আবিরের কথায় পাত্তা না দিয়ে আবিরের দু হাত ধরে হাউ মাউ করে কান্না করে দিল। স্যার চলুন না, আমরা পালিয়ে যাই, এখনো সময় আছে। আপনার বিয়েটা হয় নাই, আপনাকে নিয়ে দূরে কোথাও চলে যাব। এত দূরে চলে যাব কেউ আমাদের খোঁজ পাবে না, আপনার গোলাম হয়ে থাকবো। চলুন না পালিয়ে যাই, আপনাকে ছাড়া আমি থাকতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, ভালো থাকতে পারছি না। এই মেয়েকে একটা কাজের জন্য ডেকে নিয়ে আসলাম, মরা কান্না জুড়ে দিল। চৈতালি আবিরের পায়ের কাছে বসে গেছে, দু পা জড়িয়ে ধরে কান্না করছে। দৃশ্যটা এড়ালো না বাসার লোকজনের। মুহূর্তের মধ্যেই কানাঘুষা শুরু হয়ে গেল। বাসায় এক প্রকার চি 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 রোল পড়ে গেল। ইফাত আর তানহা দৌড়ে আবিরের রুমে আসলো। চৈতালিকে আবিরের পায়ের নিচে বসে থাকতে দেখে বীর ঠেলে ভেতরে গেল ইফাত। চৈতালিকে তুলে নিজের সবটুকু শক্তি দিয়ে কষে থাপ্পড় বসিয়ে দিল। এই প্রথম প্রাণপ্রিয় বোনের গায়ে হাত তুলল ইফাত। নিজের আত্মসম্মান সবকিছু হারিয়ে ফেলছিস, এটা কেমন ব্যবহার তোর চৈতালি? এভাবে সবার সামনে আমাদের অপমান না করালেও পারতি। তোকে খুন করতে ইচ্ছে করছে। এভাবে সবার সামনে এত বড় মেয়ের শরীরে হাত দিয়েন না, বলল তানহা। ইফাত কোনো কথা বলল না, বোনের হাত ধরে টানতে টানতে বাসার বাইরে নিয়ে আসলো। তানহা, যাও ব্যাগটা নিয়ে এসো, আম্মুকেও সাথে নিয়ে এসো। এক মুহূর্ত এই বাসায় থাকবো না। তখন রাগ না দেখিয়ে কেন যে বাসায় চলে গেলাম না। নিজের উপরে বেশ রাগ হচ্ছে ইফাতের। তানহা এক হাতে ব্যাগ আর এক হাতে রোকেয়া বেগমকে নিয়ে আসলো। রোকেয়া বেগম মাথা নিচু করে আছেন, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ইফাত একটা গাড়ি ডেকে বাসায় চলে আসলো। বাসায় এসে অনেক কথা শুনিয়েছে চৈতালিকে। ড্রয়িং রুমে সবাই দাঁড়িয়ে আছে। আম্মু, তুমি বলেছিলে তোমার ভালো মেয়ে কিছু করবে না। এখন রাস্তায় বের হয়ে দেখো, সমাজের মানুষের মুখের কথা বিষের চেয়েও বেশি বিষাক্ত। আমি সমাজের মানুষের কথা পরোয়া করি না, কিন্তু আমরা এই সমাজে থাকি। সমাজের কিছু নিয়ম নীতি আছে। রাস্তায় যখন বের হব, চৈতালিকে নিয়ে দুই কথা মানুষ আমাকে বলবে, তখন আমার কোথায় গিয়ে লাগবে?
বললেন রোকেয়া বেগম। অনেক কথা শুনিয়েছেন, এবার একটু থামুন। মেয়েটার মাথার উপরে চাপ পড়ছে প্রচুর, এতটা চাপ দেওয়া ঠিক না। বলল তানহা। তানহার কথা শেষ হবার সাথে সাথে চৈতালি উত্তর দিল, তুমি তো খুশি হয়েছো ভাবি, তুমি তো এটাই চেয়েছিলে। আল্লাহ তোমার মনের আশা পূরণ করে দিল। আজকে আমি যেভাবে কান্না করছি, একদিন তুমিও আমার মতো করে কান্না করবে। আমি যতটা কষ্ট পাচ্ছি তার থেকে দ্বিগুণ তুমি কষ্ট পাবে, কখনো ভালো থাকতে পারবে না। আল্লাহ যেন তোমার কপাল থেকে সব সুখ কেড়ে নেয় ভাবি। তোমার কখনো ভালো হবে না, আমি তোমাকে কোনোদিন মাফ করব না। তুমি চাইলেও ভাইয়াকে, মাকে, আবির স্যারকে বুঝিয়ে বলতে পারতে। তোমার কথা সবাই রাখতো। তুমি যদি সবাইকে রাজি করাতে, তাহলে পিয়া আপুর জায়গা আমি থাকতাম। আল্লাহ তোমার কোনোদিনই ভালো করবে না ভাবি। মানুষের বাচ্চা হয়ে থাকলে কখনো আমার সাথে কথা বলবে না। তুমি যতদিন এই বাড়িতে থাকবে, আমি কখনো এই বাড়িতে আসবো না। তোমরা আমাকে বিয়ে দিয়ে দাও, মরে লাশ হয়ে যাব, তবুও তোমাদের কাছে আসবো না। তোমরা আমাকে বাঁচতে দিলে না। আমার না কিছুই ভালো লাগছে না, আমার বাঁচতে ইচ্ছা করছে না, আমার দম বন্ধ হয়ে আসছে। এই যন্ত্রণা আমি কিভাবে সহ্য করব? মা গো মা, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না ভাবি। আমাকে যতটা কষ্ট দিয়েছো, আল্লাহ তাআলা তার 7 গুণ তোমাকে ফিরিয়ে দেবে। বলেই নিজের রুমে চলে গেল। চৈতালির প্রতিটা কথা তানহার কলিজায় এসে লাগছে। চৈতালির ভালো না চাইলেও পারতো, এভাবে সবার কাছে খারাপ হয়ে যেত না। তানহা, তরোয়ালের আঘাতের সুস্থতা আছে, কিন্তু কথার আঘাতের সুস্থতা নেই। হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ তানহু এই কথার আঘাতে অসুস্থতা দিন দিন বেড়েই চলেছে। তানহা আর এসব কিছু নিতে পারছে না। আম্মু তুমি চৈতালির সাথে থেকো, চৈতালিও আবার ইয়াদ ভাইয়ার মতো ভুল করে বসে। ইফাদের কথার মাঝেই তানহা দৌড়ে চৈতালির রুমের দিকে গেল কি হয়েছে তা বোঝার জন্য। ইফাদও গেল। চৈতালি আত্মহত্যা করার জন্য সিলিং ফ্যানের সাথে ওড়না বেঁধেছে, সবে মাত্র গলায় ওড়না বাঁধতে যাবে, তখনই টানা এসে চৈতালিকে ধরে ফেলে। চৈতালির গালে থাপ্পড় মেরে বলল, পাগল হয়ে গেছো তুমি? একটা ছেলের জন্য নিজের জীবন ত্যাগ করবে, আল্লাহর কাছে গিয়ে কি হিসাব দেবে? একটা কথা মনে রেখো চৈতালি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সব ভালো কেন আমার সাথেই করে? তুমি আমার সাথে কথা বলবে না। তুমি যদি আমার সাথে কথা বলো, তাহলে তুমি তোমার স্বামীর মরা মুখ দেখবে ভাবি। বেরিয়ে যাও আমার রুম থেকে। বলেই তানাকে ধাক্কা দিল। তানহা পড়ে যেতে নিলে ইফাত এসে 2 হাতে ধরে ফেলল। নিজের রাগ সংযত রেখে বলল, আম্মু তুমি তোমার মেয়ের সাথে থাকো, দেখো আমার ভুলভাল কিছু না করে। দরকার পড়লে আজকে ঘুমাবে না, জেগে থেকে মেয়েকে পাহারা দিবে। কোনো কিছু দরকার পড়লে আমাকে ডাকবে। এখন বউকে বুঝ দিয়ে বউয়ের কাছে ভালো সাজতে হবে না, তাই মাকে বসিয়ে বউকে বুঝ দিতে নিয়ে যাবে। তোমার বউ তোমার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। যে বউকে নিয়ে এত অহংকার করছো, সেই বই তোমাকে কথার আঘাতে টুকরো টুকরো করে ফেলবে। তোমার মনের মধ্যে পাহাড় সমান কষ্ট গড়ে তুলবে তোমার বউ। ইফাত চৈতালির কথায় কোনো উত্তর দিল না, চুপচাপ রুম থেকে বেরিয়ে আসলো। চৈতালিকে এখন কিছু বোঝানো আর না বোঝানোর এক কথা। রোকেয়া বেগম ভয়ে মেয়েকে কিছু বলতেও পারছে না। কোনো রকমে রাতটা পার হয়ে গেল। বিয়ে বাসায় আর কেউ গেল না। সন্ধ্যাবেলায় আবির বউ নিয়ে এসেছে। মাহতাব সাহেব কালকে আবিরকে অনেক কথা শুনিয়েছেন, ছেলের গায়ে হাতও তুলেছেন। নিজের ছেলে ফেলেও দিতে পারছেন না, মারিয়াকে বাসায় পাঠিয়ে দিয়েছে। আবির রাস্তার মধ্যে দাঁড়িয়ে বন্ধুদের সাথে গল্প করছে। চৈতালি গাছের আড়ালে থেকে সবকিছু দেখছে। পুরো বাসাটা কি সুন্দর করে সাজানো। সবকিছু ঠিক থাকলে আসছে আবিরের বউ সেজে এই বাসায় থাকতো। এইদিকে চৈতালিকে বাসায় না পেয়ে সবার অবস্থা খারাপ। ইফাত একদম পাগলের মতো হয়ে গেছে, চারদিকে তন্ন তন্ন করে খুঁজছে। ইফাতও এসেছে। রোকেয়া বেগম কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন। রিয়াদের বুদ্ধিতে চৈতালির ফোন নাম্বারটা ট্র্যাক করে 1 ঘন্টা পরে চৈতালির অবস্থান গণনা করা গিয়েছে। ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছে। চৈতালি দুপুরে বাসা থেকে বের হয়েছে। ইফাত অবস্থা জানার মাত্র 1 মুহূর্ত দেরি করল না। আবির ফোনে কথা বলতে বলতে হঠাৎ রাস্তার মাঝখানে চলে গেল।
আবিরের বন্ধুরা আবিরকে সরে যেতে বলছে। আবির ফোনে মগ্ন হয়ে আছে। দ্রুত গতিতে একটা গাড়ি আবিরের দিকে এগিয়ে আসছে দেখে চৈতালি আর স্থির থাকতে পারল না। গাছের আড়াল থেকে বেরিয়ে আসলো, আবিরের পেছনে গিয়ে বলল আবির স্যার বলেই আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। গাড়িটা চৈতালিকে রাস্তায় ফেলে দিয়ে দ্রুত গতিতে চলে গেল। চৈতালির রক্তে পুরো রাস্তা গোসল দিয়ে উঠল। ইফাত চলে এসেছিল। চৈতালিকে দৌড়ে যেতে দেখে চলন্ত গাড়ি থেকে ইফাত লাফ দিয়েছে চৈতালিকে আটকানোর জন্য। শেষ রক্ষা আর হলো না। আশেপাশের ভিড় জমা হয়ে গেল। আবিরের হুঁশ আসলো। এই প্রথম মেয়েটার জন্য আবিরের খারাপ লাগছে। ইফাত দৌড়ে চৈতালির কাছে আসলো, তড়িঘড়ি করে চৈতালিকে কোলে তুলে নিল। চৈতালির রক্তে ইফাদের শুকনো শার্টটা ভিজে গেল। আবিরও ইফাত আর রিয়াদের সাথে আসলো। কাছের একটা হসপিটালে নেওয়া হলো চৈতালিকে। জরুরি বিভাগে নেওয়া হয়েছে চৈতালিকে। ডক্টররা রক্ত জোগাড় করে রাখতে বলেছে। ইফাত পুরো হসপিটাল পাগলের মতো হয়ে ঘুরছে। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। মুখে যত কথাই বলুক না কেন, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে চৈতালিকে। রিয়াদ ইফাদের ফোন নিয়ে তানাকে ফোন করে আসতে বলেছে। এখন ইফাদের পাশে তানার থাকাটা খুবই জরুরি। তানাকে হসপিটালে দেখে বিনা মেঘে বজ্রপাত হলো। ইফাত তানার উপরে চিৎকার দিয়ে উঠল। ইফাদের রাগার কারণ খুঁজে পেল না তানহা। ইফাদের প্রশ্নে ভাবনা থেকে বেরিয়ে আসলো। তোমার লজ্জা করে না? লজ্জা, আত্মসম্মান সবকিছু বিসর্জন দিয়ে ফেলছো। তুমি এসব কি বলছো? যেই মেয়ে তোমাকে কালকে এতগুলো কথা শোনালো, তোমাকে যা নয় তাই বলে অভিশাপ করলো, আজকে নির্লজ্জের মতো তাকে দেখতে চলে এলে। একটা স্বার্থপর মেয়ের জন্য এতটা দরদ দেখানো ভালো মনে করছি না, যতই নিজের বোন হোক না কেন। ইফাত, এসব তুই কি বলছিস? চৈতালি তোর নিজের বোন হয়। তুমি চুপ থাকো আম্মু। চৈতালি আমার বোন হলে তানহাও আমার বউ হয়। তুমি নিজের মেয়ের দিকটা দেখছো? তানহার কথা একবারও ভেবেছিলে? মেয়েটা কাল সারা রাত ঘুমায় নাই, কান্না করেছে। আমি চোখের সামনে সব কিছু দেখেছি। ওর মাথায় ভরসার হাত রাখতে পারি নাই। কীভাবে রাখবো বলো? নিজেকে অযোগ্য স্বামী বলে মনে হয়েছে। তানহা আমার থেকে ভালো কিছু ডিজার্ভ করে। কালকে নিজের বোনের কথা চিন্তা করে আমিও স্বার্থপর হয়ে গিয়েছিলাম। চৈতালি তানহাকে এতগুলো কথা বলল, আমি চুপ করে সব কিছু সহ্য করলাম। তুমিও মেয়েকে একটা কথা বললে না? তানহায় চৈতালির ভালোই চেয়েছিল। চৈতালির ভালো করতে গিয়ে তানহা হয়ে গেল সবার চোখের বিষ। চৈতালি যেমন আমাদের কলিজার টুকরা, তানহাও তেমন আমার অস্তিত্ব। তানহার মধ্যে আমি নিজেকে খুঁজে পাই। আমার মনের মধ্যখানিতে তানহার বসবাস। চৈতালি কালকে সেখানে আঘাত করেছে। চৈতালি শুধু তানহাকেই না, কালকে আমাকেও টুকরো টুকরো করে ফেলছে। মেয়ের হয়ে সাফাই গাইতে আসবে না। ইফাত, শান্ত হবাই। এই মেয়ে, বলো না কেন তুমি এখানে কেন এসেছো? যার কাছে তোমার 2 পয়সার মূল্য নেই, তার মূল্য তোমার কাছে 1 পয়সা থাকা যাবে না? কোনো স্বার্থপর মেয়ের কথা তুমি ভাববে না। যাও, বাসায় চলে যাও। তুমি না ফোন ব্যবহার করতে ভালোবাসো? আজকে সারাদিন ফোন ব্যবহার করবে। কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করলে ঘুরতে যাবে। টাকা লাগলে আমাকে বলবে, আমি তোমাকে টাকা পাঠিয়ে দিব। তোমার ফ্রেন্ড নেই? আজকে সারাদিন তাদের সাথে ঘুরবে। তানহা চৈতালির কাছে থাকতে পারবে না, তাহলে তুই আছিস কেন? চৈতালি আমার বোন হয় না আম্মু, আমার রক্ত। একটা টান আছে না, কিন্তু তানহার টান থাকা যাবে না। ওকে আরও কঠিন হতে হবে। যতটা কঠিন হলে কেউ তানহাকে কথা শোনাতে পারবে না। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা দেয় না আম্মু, নিজের জায়গা নিজে তৈরি করে নিতে হয়। তানহা প্রথম থেকে শক্ত হলে চৈতালি এত দূরে আসতে পারতো না। এই মেয়ে, দাঁড়িয়ে আছো কেন? রিয়াদ, যা তানহাকে বাসায় পৌঁছে দিয়াই। তানহা আর কোনো কথা বলল না, বাসার উদ্দেশ্যে রওনা দিল। আজকে 1 মাস পরে চৈতালিকে বাসায় নিয়ে আসা হলো। মেয়েটা শুকিয়ে কঙ্কালের মতো হয়ে গেছে। ফর্সার চেহারায় কালো দাগ পড়ে গেছে। চোখের নিচে গাঢ় কালো দাগ পড়েছে। আগের মতো চেহারায় উজ্জ্বলতা নেই। মেয়েটা কেমন জানি চুপচাপ থাকে। আস্তে আস্তে সবকিছু উপলব্ধি করতে পারছে। কার জন্য নিজেকে শেষ করে দিতে যাচ্ছিল। যে কিনা নিজের নতুন জীবন নিয়ে সুখে আছে। আমি কেমন আছি কখনো জানতে চাই নাই, একবারের জন্য খোঁজ নেয়নি। আর ভাবি, সে কি আমাকে কখনো ক্ষমা করবে? আমি তাকে যে কথাগুলো বলেছি তা কিভাবে ফিরিয়ে নেব? আমি তো কথার আঘাতে তাকে শেষ করে ফেলেছি। ভাইয়াও আমার সাথে ঠিক মতো কথা বলে না, দরকার পড়লে আসে, বিনা কারণে আসে না। 1 মাসে তানার দেখা পায়নি চৈতালি। ইফা তানাকে চৈতালির সামনে যেতে নিষেধ করেছে। কড়া আদেশ, সে যেন চৈতালির সাথে কথা না বলে।
বাসায় আসলে দেখা করতেও যেন না যায়। হাসি খুশি পরিবারটা নিমিষেই এলোমেলো হয়ে গেল। সবকিছু আমার জন্য হয়েছে। ভাবি একটা কথা ঠিকই বলতো, মায়া কখনো সারা জীবন থাকে না। 1 মাস আগে যে পাগলামিটা ভেতর থেকে আসছিল, এখন ভেতর থেকে কোনো অনুভূতিই আসে না। দীর্ঘ শ্বাস ফেলে নিজের রুমের দিকে গেল চৈতালি। ইফাত রুমে প্রবেশ করে হাতে তোয়ালে নিয়ে ফ্রেশ হতে চলে গেল। এই 1 মাস ইফাত তানার থেকে কেমন পালিয়ে পালিয়ে বেরিয়েছে। যত দূর চেষ্টা করেছে তানার থেকে দূরে দূরে থেকেছে। সেদিনের পর তানার চোখে চোখ রেখে কথা বলার সাহস হয় নাই। নিজেকে হতভাগা স্বামী মনে হয়। লজ্জায় তানার সামনে দাঁড়িয়ে মন খুলে দুটো কথা বলতে পারে না। তানহা ঘুমিয়ে গেলে পরম আদৃভাবে বুকে টেনে নেয় ইফাত। তানাও কেমন চুপচাপ হয়ে গেছে, কাউকে নিয়ে কোনো অভিযোগ করে না। অনুভূতি শূন্য হয়ে গেছে তানহা, কাউকে আর কিছু বলতে ইচ্ছে করে না। রাত হলে কান্নাগুলো চোখের কোণে এসে হামলা দেয়। নিজেই নিজেকে সান্ত্বনা দেয়। চৈতালি ফ্রেশ হয়ে তানহার রুমের দিকে আসছিল। ইফাত চৈতালির পথ আটকে দাঁড়ালো। কোথায় যাচ্ছিস? ভাবির কাছে। কেন? আরও কথা শোনানোর বাকি আছে? দেখ, তুই আমার নিজের বোন হস, তাই ভালোই ভালোই বলছি, মনের ভুলেও তানহাকে দুই কথা শোনানোর চেষ্টা করিস না, তাহলে তোর মুখ আমি ভেঙে দিব। বড় হয়েছিস, এতটাও অবুঝ নেই। মা যদি তোকে শাসন করতে না পারে, পিটিয়ে তোকে সোজা করব। তানহার সাথে তুই দেখা করতে পারবি না। নিজের রুমে গিয়ে বিশ্রাম কর। আচ্ছা। বলেই চৈতালি মাথা নিচু করে চলে গেল। চৈতালির বিধ্বস্ত চেহারা দেখে ইফাতের মায়া হলো, কিন্তু মেয়ের কথা শুনলে মায়া লাগে না। একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এর মাঝে আরো 15 দিন কেটে গেল। চৈতালি এখন মোটামুটি সুস্থ। বাড়িটা একদম মরা বাড়িতে পরিণত হয়েছে। চৈতালি বিয়ে ঠিক করলো। নিজের সবটুকু দিয়ে বাড়িটা আবার আগের মতো করে তুলল। তানহা সেলাই করছিল। ইফাত দরজার কাছে এসে বলল, আসবো? কোনোদিন অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করো না, আজকে হঠাৎ কি মনে করে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলে? ইফাত গিয়ে তানহার পায়ের কাছে ফ্লোরে বসে পড়ল। নিচে বসলে কেন, উপরে এসে বসো। তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। তানহা ইফাতের দিকে তাকালো। ইফাতের দৃষ্টি নত। কয়েক সেকেন্ড চুপ থেকে একগুচ্ছ লাল গোলাপ বের করে তানহার সামনে ধরে বলল, তোমার জন্য। তানহা মলিন হেসে ফুলগুলো নিয়ে বলল, খুব সুন্দর। ইফাত হতাশ হয়ে বসে রইল। বইয়ের মনে বেশ অভিমান জমা হয়েছে। বইয়ের মন গলাতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে। ইফাত সেখানেই বসে রইল। রোকেয়া বেগম মেয়ের রুমে এসে দাঁড়িয়ে গেল। মেয়ে এখন কিসের নামাজ পড়ছে? সন্ধ্যার আজান তো এখনো দেয় নাই। চৈতালির কান্নার আওয়াজে সেদিকে মন দিলেন রোকেয়া বেগম। 2 হাত তুলে মোনাজাত করছে চৈতালি। 2 চোখ পানি গড়িয়ে পড়ছে। হে আল্লাহ, আপনি আমার সব কিছু জানেন। আমি একটা হাসি খুশি পরিবারকে নিমেষে শেষ করে দিয়েছি। কষ্ট দিয়েছি পরিবারের সকলকে, আর যাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি সেটা হলো আমার ভাবি। নিজেকে আমার অমানুষ বলে মনে হচ্ছে। যে ভাবি আমাকে মায়ের মতো বুকে আঁকলে রেখেছিল, সেই ভাবিকে কথার আঘাতে শেষ করে ফেলেছি। সবাই বলতো প্রেম মানুষকে অন্ধ করে দেয়। আমিও প্রেমে অন্ধ হয়ে সবাইকে কষ্ট দিয়েছি। আপনি হয়তো বিচ্ছেদের যন্ত্রণা বোঝেন, তাই প্রেমকে আরাম বলে দিয়েছেন। আমার অবুঝ মনটাকেও বোঝাতে পারি না। ঠিক ভুল না বুঝে মরিচিকার পেছনে ছুটেছি। আমি জানি না ভাবি আমাকে কখনো মাফ করবে কিনা। আমি জানি ভাবির মনের কতটা ঠিক করতে পারবো কিনা, কিন্তু দিনরাত 24 ঘন্টা তার কাছে মাপ চাইতেই থাকবো। হে আল্লাহ, আমি যেসব ভুল জেনে শুনে করেছি আর সেই ভুলগুলো না জেনে করেছি, সবগুলো ভুলের জন্য আপনার কাছে মাপ চাই। অনুতপ্ত বান্দার চোখের পানি নাকি আপনার খুব প্রিয়। আজ আমি খুব করে অনুতপ্ত আল্লাহ, ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছি। কাউকে মুখ ফুটে কিছু বলতে পারছি না। আপনি আমাকে মাফ করে দেন। আমার পরিবারটাকে ঠিক আগের মতো করে দিন। পৃথিবীর সমস্ত সুখ আমার পরিবারকে এনে দিন। পরিবারের সবার কষ্ট উপলব্ধি করার পরে নিজেকে বড্ড অপরাধী আর স্বার্থপর মনে হচ্ছে। আমি কি করে এতটা স্বার্থপর হয়ে গেলাম? প্রায় 1 ঘন্টা চৈতালি মোনাজাতে আল্লাহর কাছে মাপ চেয়েছে। অঝরে কান্না করেছে।
মনের সব কথা আল্লাহর কাছে জানিয়েছে। এখন নিজেকে হালকা লাগছে। মেয়েকে অনুতপ্ত হতে দেখে রোকেয়া বেগমও খুশি। নামাজ শেষ করে চৈতালি বাইরে আসলো। তানাকে খুঁজছে। আজকে সাহস করে ভাবির সাথে কথা বলেই ছাড়বে সে। লজ্জা আর ভয়ে কথা বলা হয়ে ওঠে না। বিষয়টা ইফাত খেয়াল করেছে বেশ কিছুদিন। ইফাত এটাই চেয়েছিল, চৈতালি তানাকে ভয় পাক। তানার হাতের রান্না করছিল। চৈতালি তানাকে কাপা কাপা হাতে পেছন থেকে জড়িয়ে ধরল। তানার কাঁধে থুতনি রেখে চোখের পানি বিসর্জন দিচ্ছে। হঠাৎ কারো স্পর্শ পেয়ে চমকে উঠল তানহা। ইফাত সবেমাত্র বাসায় ফিরেছে। চৈতালিকে তানহার কাছে দেখে চিৎকার দিয়ে উঠল, চৈতালি, তোকে নিষেধ করেছি তানহার আশেপাশে না আসতে। আমার বউটাকে পুড়িয়ে মারার ধান্দা করছিস নাকি? বলেই চৈতালিকে তানহার থেকে সরিয়ে দিল। এসব তুমি কি বলছো ভাইয়া? তানহা দুজনের কাণ্ড দেখছে, কিছু বলছে না। কান ধরেছে। তাদের বিষয়ে কখনো কথা বলবে না। তারা যদি হ্যাঁ বলে তাহলে হ্যাঁ, তারা যদি না বলে তাহলে না। ইফাত চৈতালিকে কিছু কথা শুনিয়ে রুমে পাঠিয়ে দিল। এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। বলেই ঝালমুড়ি বের করে দিল। রাখো, পরে খেয়ে নিব। তুমি আমার সাথে এমন করছো কেন? কালকে ঘুরতে যাবে? না। আমাকে ভালোবাসো? না। একটু জোরেই বলল। বাবারে কি রাগ, এখন সে আমাকে ভালোবাসে না। এই কথা পাড়া প্রতিবেশীরা জানলে লজ্জায় আমি কারোর সামনে মুখ দেখাতে পারবো না। সবার সামনে দাঁড়াতে আমার কতটা শরম করবে। তাহলে ঘর থেকে বের হবে না, তাহলে আর শরম করবে না। মানুষটা কতদিন পর তার শরমের কথা বলল। তানহা মনে মনে হাসলো, কিন্তু বাহিরে প্রকাশ করলো না। তানহার মুখে গাম্ভীর্য ভাব বিদ্যমান। আমি তোমাকে আলু কেটে দেই? না। তাহলে পেঁয়াজ কেটে দেই? এই, আমি তোমাকে বলেছি আলু পেঁয়াজ কেটে দিতে? নিজের কাজ করো গিয়ে। আমাকে একদম বিরক্ত করবে না। এতদিন পরে নাটক করতে আসছে। আমার কোনো কাজ নেই, আমার তোমাকে কাজ করে দিতে ইচ্ছে করছে। এতই যখন কাজ করতে ইচ্ছে করছে, পুরো সপ্তাহের কাপড় জমা করে রেখেছো, পারলে সেগুলো ধুয়ে ফেলো যাও। আচ্ছা। বলে ইফাত চলে গেল। তানহা নিজের কাজে মনোযোগ দিল। আধা ঘন্টা পরে ওয়াশরুম থেকে কাপড় কাচার শব্দ ভেসে এলো। তানহা দৌড়ে ওয়াশরুমের দিকে গেল। ইফাত সত্যি সত্যি কাপড় ধুইতে শুরু করেছে। তানহার চোখ বড় বড় হয়ে গেল। মানুষটার মাথায় সমস্যা আছে নাকি? না হলে এই রাত করে কেউ কাপড় কাচে? তানহা ওয়াশরুমে গিয়ে সবকিছু নেড়ে চেড়ে দেখতে লাগলো। সবকিছু দেখে তানহার মাথায় হাত। দৌড়ে রুমে গেল। রুমে কয়টা কাপড় বাদে সবগুলো ইফাত ভিজিয়ে দিয়েছে। তানহা হাত দিয়ে নিজের কপালে 2 বার বাড়ি মারলো। রেগে মুখ দিয়ে বলল, ইফাদের বাচ্চা আমার কাজ কমিয়ে দেওয়ার বদলে আরো বাড়িয়ে দিয়েছে। বলেই ওয়াশরুমের দিকে আসলো। 1 বালতি পানি পুরোটাই ইফাদের মাথায় ঢেলে দিল। এবার তানহার শান্তি। আহ! ইফাত বোকা বোকা মুখ করে তানহার দিকে চেয়ে রইল। এত কাপড় আমি কোথায় মেলে দিব? কেন, ছাদে? তানহা রাগী দৃষ্টিতে ইফাতের দিকে তাকালো। ইফাতকে সরিয়ে দিয়ে কাপড়গুলো ধুয়েতে শুরু করলো। তানহার দিকে তাকিয়ে ইফাত নিজের উপরে রাগ হলো। বইয়ের কাজ কমাতে গিয়ে বাড়িয়ে দিলাম বলে সেও তানহার সাথে কাপড় ধুইতে শুরু করলো। ভেজা কাপড় ফেলে রাখা যায় না। ভিজিয়ে রাখলে সকাল হতে হতে গন্ধ হয়ে যাবে। তানহা মুখ ভার করে আছে। ইফাত তানহার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। মাঝে মাঝে কাপড়ে 2-1টা বাড়ি দিচ্ছে। রাত করে কাপড় কাচার শব্দ পেয়ে রোকেয়া বেগম বাহিরে আসলেন। ওয়াশরুমের কাছে আসতেই চোখগুলো গোল গোল হয়ে গেল। অবাক দৃষ্টি। ছেলে আর ছেলের বউয়ের দিকে তাকিয়ে আছেন। তানহা, তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই? তুমি রাত করে কাপড় ধুইতে আসছো? আমরা কি এতটাই খারাপ মা যে তুমি কাজ না করলে আমরা তোমাকে কথা শোনাবো? কাপড়গুলো কালকেও পরিষ্কার করতে পারতে। আম্মা, আমি কিছু বলবো না। আপনার গুণধর ছেলেকে বলেন। রান্নাটা মাত্র শেষ করেছি, এসে দেখি এই কাজ করে বসে আছে। ছেলে মানুষের এই একটা স্বভাব, নিজে তা কাজে সাহায্য করবে না, উল্টো আরও কাজ বাড়িয়ে দিবে। ইফাদের বাবাটাও এমন ছিল। ছেলে ঠিক বাপের মতোই হয়েছে। সারাটা দিন মেয়েটা কাজকর্ম করে। মেয়েটাকে একটু শান্তি দিস। কাজের লোক পেয়েছিস। আমিও এতটা কাজ করাই না তানহাকে দিয়ে। আম্মু, আমাকে বকছো কেন? আমি তো তানহার ভালোই করতে চেয়েছিলাম। রোকেয়া বেগম কিছু বললেন না। চৈতালির রুমের দিকে গেল। চৈতালি বই পড়ছিল।
মাকে আসতে দেখে মায়ের দিকে তাকালো। রোকেয়া বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বিকেলে কিসের নামাজ পড়েছিলি মা? চৈতালি মায়ের কথায় চমকে উঠল। মা কি সবকিছু জেনে ফেললেন? আসলে আম্মু নফল নামাজ পড়ছিলাম। আছরের ওয়াক্ত থেকে মাগরিবের আগ পর্যন্ত কোনো নফল নামাজ আদায় হয় না মা। আমার রুমে হাদিসের বই আছে, সেখানে সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে। সঠিকটা জেনে নিস। আচ্ছা মা? আমি তো জানতাম না আম্মু, এখন জানলাম। এখন থেকে এমন ভুল আর হবে না। আমি ঘুমানোর আগে তোমার রুম থেকে হাদিসের বইটি নিয়ে এসে পড়বো। রোকেয়া বেগম মেয়ের কপালে আদর করে দিলেন। মেয়েটাকে দেখলে আজকাল বড্ড মায়া হয়। আম্মু, ভাবিকে বলো না, ভাবি যেন আমাকে মাফ করে দেয়, আমার সাথে কথা বলে। তুই ভুল করেছিস, তুই মাফ চাইবি। আমার তানহার মন অনেক ভালো, ও তোকে ঠিক মাফ করে দিবে। আগের মতো ভালোবাসতে পারবে কিনা জানি না, তবে তোকে ফেলেও দিবে না। চৈতালি মাথা নিচু করে ফেলল। মন খারাপ করিস না মা, সব কিছু আগের মতো হয়ে যাবে। তোর ভাইটা একদম বাবার মতো হয়েছে। কাজ কমিয়ে দেওয়া বদলে বাড়িয়ে দিয়েছে। মেয়েটাকে রাত করে কাপড় ধুইতে হচ্ছে। বলেই রোকেয়া বেগম চলে গেল। কাপড় ধুইতে গিয়ে তানহার অনেকটা সময় চলে গিয়েছে। ইফাতকে মসজিদে পাঠিয়ে দিয়েছে। নিজের কাজ শেষ করে কাপড় বদলে নিজেও নামাজে দাঁড়িয়ে গেল। অনেকদিন পরে রাতে সবাই একসাথে খেতে বসেছে। চৈতালি তানহার সাথে একটু কথা বলার জন্য ছটফট করছে। ইফাতের ভয়ে কিছু বলতে পারছে না। সবাই চুপচাপ খাচ্ছে। খাওয়া শেষ করে সবাই রুমে চলে গেল। ইফাত তানহার সামনে কাঁচামাচু হয়ে দাঁড়িয়ে আছে, কিছু একটা বলবে। তানহার গম্ভীর মুখের দিকে তাকিয়ে বলতে পারছে না, তবুও নিজেকে ঠিক করে নরম কণ্ঠে বলল, বৌজান একটা কথা বলবো। তানহা তীক্ষ্ণ দৃষ্টিতে ইফাতের দিকে তাকালো। এমন ভাবে বলছো আমি তোমার বউ না প্রেমিকা? আমি একটু বাহিরে যাব, বেশি দূরে না, পাড়ার মোড়ে যাব, চা খেয়ে চলে আসবো। তানহা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 10টা বাজে। রেগে বলল, রাত করে তুমি আমার সাথে মজা করছো? রাত 10টার সময় কেউ চা খেতে চায়? হরিদাদার দোকান রাত 12টা পর্যন্ত খোলা থাকে। তুমি কি করে জানলে? সত্যি করে বলো, এত রাতে কি করতে যাবে? অন্যদিন তো কোথাও যাও না। এই তুমি প্রেম করছো না তো? এত রাতে কার সাথে দেখা করতে যাবে? আস্তাগফিরুল্লাহ, ঘরে বউ রেখে আমি কেন পাপ কাজে লিপ্ত হব? ছেলে মানুষ বিশ্বাস নেই আজকাল। তুমি আমার সাথে ভালো করে কথা বলো না, আমাকে কেমন এড়িয়ে এড়িয়ে চলো। তোমার হাবভাব সুবিধা ঠেকছে না। জীবনের মায়া থাকলে মাথা নিচু করে যাবে, 10 মিনিটের মধ্যে চা খেয়ে চলে আসবে। এর নামই বউজাতি, খালি সন্দেহ আর সন্দেহ। হালকা করে হুমকি দিয়ে দিল। কিছু বললে? না, রাত হয়ে যাচ্ছে, আমি আসছি বলে ইফাত চলে গেল। তানা একটা ছোট কাঁথা সেলাই করছে। কদিন আগেই সেলাইয়ের ভূত মাথায় চেপে বসেছে। সময় পেলেই কাঁথা সেলাই করতে বসে যায়। আজকেও তার ব্যতিক্রম নয়। চৈতালি দরজার সামনে দাঁড়িয়ে আছে। একবার ভাবছে কথা বলবে, আরেকবার ভাবছে চলে যাবে। দ্বিধা দ্বন্দ্ব নিয়ে বলেই ফেলল, ভাবি আসবো? তানা একবার চৈতালির দিকে তাকালো, আবার নিজের কাছে মনোযোগ দিল। ভাই নেই, এটাই সুযোগ ভাবির সাথে কথা বলার। চৈতালি রুমের মধ্যে এসে তানার পাশে বসলো। ভাবি আমার সাথে কথা বলবে না? মাথা নিচু করে আছে চৈতালি। দুজনেই নীরব। তানা চৈতালির দিকেই তাকিয়ে আছে। মেয়েটার মুখের দিকে তাকালেই মায়া হচ্ছে, তবুও মুখে কিছু বলছে না, চুপ করে আছে। হঠাৎ করেই চৈতালি তানার 2 হাত ধরে হাউ মাউ করে কান্না করে দিল। অপরাধ বোধে মেয়েটাকে কুরে কুরে খাচ্ছে। কান্না করতে করতেই বলে উঠল, ভাবি আমি জানি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি তোমাকে মনে আঘাত করে অনেক কথা বলেছি। আমি সেসব কথা ফিরিয়ে নিতে পারবো না, তোমার কষ্টগুলো মুছে দিতে পারবো না। কিন্তু বিশ্বাস করো, আমি শপথ করতে পারি আজকের পর থেকে তোমাকে আর কষ্ট দেব না। আমি আর এই অপরাধের বোঝা নিয়ে বেড়াতে পারছি না ভাবি, ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছি। ও ভাবি,
নিজের বোন মনে করে আমাকে মাফ করে দাও না। আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। তুমি কষ্ট পাও এমন কোনো কাজও করব না। ভাবি, ও ভাবি, প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি না আমার বড় ভাবি? ছোটরা কত ভুল করে, সেই ভুলগুলো বড়রাই মাফ করে, তাই না ভাবি? চৈতালির চোখে পানি দেখে তানহাও কান্না করে ফেলল। দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, মুখ দিয়ে কথা আসছে না। এভাবে বললে কেউ রাগ করে থাকতে পারবে না। তানহা ও চৈতালির সাথে কথা বলতে চাচ্ছে, কিন্তু কথাগুলো গলায় এসে আটকে যাচ্ছে। তানহা নিজের চোখের পানি আড়াল করার জন্য উঠে অন্য দিক হয়ে দাঁড়ালো। চোখের পানি মুছে সামনের দিকে ঘুরতেই চৈতালি তানহার দু পা আঁকড়ে ধরলো। আমাকে মাফ করে দাও না ভাবি, আমি আর তোমাকে কষ্ট দেব না। আমি আমার সব কথা ফিরিয়ে নিচ্ছি। তুমি আমার সাথে কথা বলো না, আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। আবিসারের জন্য আমার কোনো অনুভূতি কাজ করছে না। আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছে তুমি আর ভাইয়া আমার সাথে কথা বলছো না। আমার জন্য তোমাদের মাঝে কতটা দূরত্ব সৃষ্টি হয়েছে। আমি একটা সাজানো গোছানো পরিবারকে শেষ করে ফেলেছি। ও ভাবি, মানুষ কত বড় বড় ভুল করে, কেউ খুন করে, কেউ অন্যের সম্পদ আত্মসাৎ করে খায়, তারাও তাদের প্রিয়জনের কাছে ক্ষমা পায়। আমি না হয় একটা ভুল করেছি, এর জন্য আমাকে তোমরা মাফ করবে না? আমাকে মাফ করে দাও না, আমি আর কখনো তোমাদেরকে কষ্ট দেব না। বলছে আর কান্না করছে। তানহা আর নিজেকে ধরে রাখতে পারলো না, চৈতালিকে তুলে নিজের বুকে জড়িয়ে নিল। দুজনেই শব্দ করে কান্না করছে। আড়াল থেকে ননদ ভাবির মিলন দৃশ্য দেখে রোকেয়া বেগমের চোখে পানি চলে আসলো। ইফাদের মুখে হাসি বিদ্যমান। রোকেয়া বেগম আর ইফাত দুজনে মিলে পরামর্শ করছিল কিভাবে দুজনকে মেলানো যায়। অবশেষে দুজন সফল হলো। দুজনের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। তানার কান্নার গতিবেগ কমে এসেছে। চৈতালি তানাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করছে। তানা চৈতালির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেয়েটা সত্যি ভেতর থেকে অনুতপ্ত। মেয়েটার চোখের পানি বুঝিয়ে দিচ্ছে সে তার বলা কথাগুলোর জন্য কষ্ট পাচ্ছে। ইফাত হঠাৎ করেই ধমক দিয়ে উঠল। কিরে, তোকে নিষেধ করেছি না আমার বউয়ের কাছে আসবি না? হঠাৎ ধমক দেওয়াতে চৈতালি চমকে পেছনে ঘুরে ইফাতের দিকে তাকালো। চোখ দুটো লাল হয়ে আছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। চৈতালি ভাইয়ের পা ধরতে যাবে, তার আগে ইফাত চৈতালিকে ধরে বুকে আগলে দিল। বোকা মেয়ে, তোর স্থান পায়ে নয়, তোর স্থান আমার বুকে। তুই আমার একটা মাত্র বোন। তানা ইফাতের কাছ থেকে চৈতালিকে কেড়ে নিয়ে এক হাতে জড়িয়ে নিল। খুব তো বোন বোন করছো। বোনকে তো ঠিকই কষ্ট দিয়েছো। তুমি জানো না ও ছোট, আর ছোটরা ভুল করতেই পারে, আর সেই ভুল মাফ করে দেয়া বড়দের দায়িত্ব। তুমি চৈতালির অবস্থা জানতে না। আমি না হয় চৈতালির কেউ হই না, তুমি নিজের ভাই হয়ে কিভাবে চৈতালিকে কষ্ট দিতে পারলে? যখন চৈতালিকে কিছু বলার দরকার ছিল তখন কিছু বলো নাই। অসুস্থ অবস্থায় মেয়েটার মাথায় চাপ দিয়েছো। চাপ দিয়েছি জন্যই তোমার ননদ তোমার কাছে এসেছে, যার জন্য করলাম চুরি। এখন সেই বলে চোর। আমি যদি চৈতালিকে এমন চাপের মুখে না রাখতাম তাহলে চৈতালি আমাদের কথা ভাবতো বলো? ধরো তুমিও চৈতালিকে মাফ করে দিয়েছো, আমিও মাফ করে দিয়েছি। এখন চৈতালির মাথা ফাঁকা আছে। চৈতালি যা মনের অবস্থা, চৈতালি উল্টাপাল্টা চিন্তা করবে, এতে চৈতালি মানসিকভাবে ভেঙে পড়তো। আমি ওর সাথে কথা বলি নাই, তোমার কাছে আসতে দেই নাই। এতে চৈতালির মনে বাহিরের চিন্তা মাথা থেকে বের হয়ে গিয়েছিল। চৈতালির মনে পরিবারের চিন্তা প্রবেশ করেছিল। ভাই আমার সাথে কথা বলে না, ভাবির সাথে কথা বলতে দেয় না, কিভাবে সব কিছু ঠিক করা যায় সেসব ভাবছিল। অনুতপ্ত হয়েছে নিজের করা ভুলের জন্য। আমি যদি খারাপ ব্যবহার না করতাম তাহলে এসব করতো, উল্টাপাল্টা চিন্তা করতো। তাই কখনো কখনো কিছু ভালোর জন্য খারাপ করতে হয়। চৈতালি আমার নিজের বোন হয় না, ওর সাথে খারাপ ব্যবহার করতে আমার কষ্ট হয় নাই। তোমার সাথে কথা বলি নাই কারণ এটা তোমার শাস্তি। চৈতালির অনেক বড় বড় ভুল তুমি লুকিয়ে গিয়েছো। একজনের সাথে খারাপ ব্যবহার করলে আরেকজনের মন খারাপ করবে, তাই দুইজনকেই শাস্তি দিয়েছি। এখন চৈতালি তানহাকে ভয় পাচ্ছে, নিজের ভুলের জন্য অনুশোচনা করছে। তানহা এখন সব কথা আমাকে বলে, কোনো কিছু লুকায় না। আমার খারাপ ব্যবহারের জন্য কাদের ভালো এবার বলো? ভাইয়া, তুমি কিন্তু খুব চালাক। আমি বিশ্বাস করতে পারছি না আমার ভাইয়া আমার সাথে এমন ব্যবহার করেছে। আমি তো এটাই ভুলে গিয়েছিলাম আমার ভাইয়া ঠান্ডা মাথার মানুষ। ইফাত আবার ধমকে উঠল। এই তুই আবার আমার বউয়ের কাছে গিয়েছিস?
আজকে তোর একদিন কি আমার একদিন। চৈতালি অসহায় দৃষ্টিতে তাকালো। রোকেয়া বেগম ইফাতের দিকে তাকিয়ে বলল, ইফাত, মেয়েটাকে আর ভয় দেখাস না। মেয়েটা এমনি অনেক কষ্ট পেয়েছে। আর চৈতালি, কথায় কথায় কারো পায়ে হাত দিবি না। আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবি না। এক কথা কতদিন বলতে হয়। জেনে শুনে এই ভুলগুলো আমরা অনেকেই করি। এইসব ভুল আর কখনো করবি না, মনে থাকবে? চৈতালি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। কতদিন পরে মেয়েটার মুখটা হাস্যোজ্জ্বল হয়ে উঠল। খুশি হয়ে বলল, আম্মু, আমি আজকে আমার বউকে আমার রুমে নিয়ে যাব আর সারা রাত মাপ চাইবো। ইফাত ভ্রু কুঁচকে চৈতালির দিকে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, তানহা, তোর বউ মানে? তোর সাহস কম না? আমার বউকে নিজের বউ বলে দাবি করছিস? দেখ বোন, তুই আমার কলিজার বোন। তোকে সব কিছু দেওয়ার চেষ্টা করি। আমাকে মাফ কর, আমার বউয়ের ভাগ দিতে পারবো না। তোমার বউ মানে? আমার বউ, আমাদের বউ, এই বাড়ির বউ। তার মানে ভাবি এই বাড়ির সবার বউ? চৈতালির কথা শুনে সবাই হেসে দিল। ইফাত মুখটা গম্ভীর করে রাখলো। ইফাতের গম্ভীর মুখের দিকে তাকিয়ে সবাই শব্দ করে হেসে দিল। তানহা রান্না করছে। চৈতালি তানহার পাশে গালে হাত দিয়ে বসে আছে। মনে হচ্ছে চৈতালির কেউ নেই, অনাথ এতিম মেয়ে। চৈতালি মন খারাপ করে বলল, ভাবি, তুমি আর আগের মতো নেই। কেমন যেন বড় ভাবি ভাবি ভাব চলে আসছে। আমার সাথে আগের মতো বেশি কথাও বলো না। তুমি আমাকে মন থেকে মাপ করতে পারোনি? দেখো চৈতালি, তরোয়ালের আঘাতের সুস্থতা আছে, কিন্তু কথার আঘাতের সুস্থতা নেই। তুমি আমাকে যেসব কথা বলেছ, কথাগুলোর ওজন অনেক বেশি। তুমি বলেছ তাই তোমার কাছে বেশি কিছু মনে হচ্ছে না, কিন্তু আমি শুনেছি, আমি জানি, আমার আল্লাহ জানে আমাকে কতটা ক্ষত করেছে তোমার কথাগুলো। আমাকে একটু সময় দাও, আমি সময়ের সাথে সবকিছু ভুলে যাবার চেষ্টা করছি। ভুল মানুষের পাল্লায় পড়ে কিভাবে তোমাকে কষ্ট দিলাম, আমি এখন আফসোস হচ্ছে জানো ভাবি। এমন ভুল কেউ যেন কোনো দিন না করে। সব কিছু সহ্য করা যায়, কিন্তু পরিবারের মানুষের কষ্ট সহ্য করা যায় না। পরিবারের মানুষকে কষ্ট দিতে গিয়ে নিজেই ঠকে গেলাম। নারীরা সবচেয়ে বেশি কষ্ট পায় কেন জানো? অতিরিক্ত মায়ার কারণে। আল্লাহ তাআলা প্রতিটি মা বোনেদের অতিরিক্ত মায়ার থেকে হেফাজত করুন, আমিন। শোনো চৈতালি, জীবনে যাই করবে তাই করবে, কখনো কোনো ভুল ব্যক্তির মায়ায় অতিরিক্ত মাত্রায় পড়া যাবে না। কারণ মানুষ যখন দুনিয়ার মায়ায় পড়ে তখন সে আখিরাতকে ভুলে যায়, আর মানুষ যখন ভুল মানুষের মায়ায় পড়ে তখন সে নিজের ব্যক্তিত্ব আর অস্তিত্ব দুটোই ভুলে যায়। তুমি জীবনকে জান্নাত বানাবে নাকি জাহান্নাম বানাবে, এখন সিদ্ধান্ত তোমার। আজ থেকে কাউকে অতিরিক্ত মাত্রায় মায়া করা যাবে না। তুমি আবির ভাইয়ার মায়ায় পড়ে নিজের ব্যক্তিত্ব আর অস্তিত্ব দুটোই ভুলে গিয়েছিলে। নিজেকে কতটা নিচে নামিয়ে ফেলেছিলে বলো তো? জীবন থেকে শিক্ষা নাও চৈতালি। এখন থেকে কোনো কিছু করার আগেই 10 বার ভাববে, পরিবারকে জানাবে, কাউকে বিশ্বাস করার আগে তাকে যাচাই বাছাই করে ভালো করে নেবে। নিজেকে এমনভাবে করে তোলো সবাই তোমাকে দেখে আফসোস করে। চৈতালি আবার কান্না করছে, চোখের পানি মুছে বলল, আমি আর তোমাদেরকে কষ্ট দেব না ভাবি। তোমাকে যে আঘাত করেছি তার জন্য নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমরা ক্ষমা করার কেউ না চৈতালি, ক্ষমা করার মালিক আল্লাহ। তুমি মন থেকে অনুতপ্ত হলে তিনি ঠিক তোমাকে ক্ষমা করে দেবেন। তানহার সাথে চৈতালি কথা বলছিল। ইফাত এসে চৈতালির পাশে চৈতালির মতো গালে হাত দিয়ে বসলো। দুজনেই ইফাতের দিকে তাকালো। ভাইয়া, তুমি এইভাবে গালে হাত দিয়ে বসে আছো কেন? আমার বউ আমার সাথে রাগ করে আছে। বউ তো অনেক ভালো। অন্য কোনো মেয়ে হলে সংসার ছেড়েই চলে যেত। ভাগ্য করে একটা বউ পেয়েছো। তোরা প্লিজ আমার দিকে এভাবে তাকিয়ে থাকিস না। এভাবে তাকিয়ে থাকলে আমার শরম করে। তানহা মুখ ঘুরিয়ে নিল। চৈতালি ভাইয়ের কথা শুনে হাসছে। ইফাত চৈতালির চোখের পানি মুছে দিয়ে বলল, শোন, কিছু কান্না তুলে রাখ। দেশের যে অবস্থা, কবে জানি পানির অভাব পড়ে, তখন না হয় তুই তোর চোখের পানি দিয়ে সাধারণ জনগণের উপকার করছি। এই নে তোর 7,000 টাকা। বিকালে গিয়ে তোর পছন্দের আংটিটা নিয়ে আসিস। চৈতালি খুশি হয়ে ভাইয়ের দিকে তাকালো, খুশিতে উৎফুল্ল হয়ে বলল, ভাইয়া, তোমার মনেই আছে আজকেই যাব? ও ভাবি, দুজনেই আছো। তোমাদের একটা কথা বলতে চাই। আমার বউকে নিয়ে বাদে বলবি। তোমার বউকে লাগবে। তোমার বউকে নিয়ে অচিন দেশে হারিয়ে যাব। কেউ আমাদের খুঁজে পাবে না। আমরা
বনে বান্দরে ঘুরে বেড়াবো। কি বলতে চাইছো? আসল কথা বলো চৈতালি। ভাইয়া, আমি চাকরি করতে চাই। আমার বাসায় থাকতে ভালো লাগে না, নিজেকে খুব একা মনে করি। তোমরা যদি অনুমতি দাও, আমি প্রতিষ্ঠিত হতে চাই। এক লাফে গাছে ওঠা যায় না, আমি ছোট থেকে বড় হতে চাই। তোমাদের সবার দায়িত্ব নিতে চাই। তুমি তোমার সুন্দর জীবনটা আমাদের সুখের জন্য ত্যাগ করেছো, এবার আমি তোমাদের জন্য কিছু একটা করতে চাই। ইফাত চৈতালির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তানহা, আমাদের চৈতালি কি খুব বড় হয়ে গেল? কি সুন্দর বড়দের মতো কথা বলছে। এত বুদ্ধি কই থেকে হলো তোর? আমি থাকতে তোর কোনো চিন্তা নেই বোন। আমি যতদিন বেঁচে আছি তোরা সবাই রাজরানী হয়ে থাকবি। তোমরা অনুমতি দিলেই কালকে যাব। কোথায় যাবি? আমি অনেক জায়গায় চাকরির অ্যাপ্লাই করেছি, একটা কোম্পানি থেকে আমাকে সিলেক্ট করেছে, কালকে সেখানে যেতে হবে। আমি থাকতে তুই চাকরি করবি বোন? আচ্ছা, তুই যখন বলছিস শালীনতা বজায় রেখে বাইরে চলাফেরা করবি, নিজেকে রক্ষা করে সব কিছু করবি, আর কখনো ভুল পথে পা দিবি না। আচ্ছা বোন আমার, বাইরে কেউ কিছু বললে, কোনো সমস্যা হলে বাসায় এসে জানাবি, কখনো কোনো কিছু লুকাবি না। কথা দিলাম তোমাদের থেকে আর কখনো কিছু কোনো দিন লুকাবো না। আম্মুকে বলেছিস? হ্যাঁ, আম্মুকে রাতেই বলেছি, আম্মু অনুমতি দিয়েছে এবং তোমাদের থেকে অনুমতি নিতে বলেছে। আচ্ছা, কালকে আমি তোকে সাথে করে নিয়ে যাব। চৈতালি খুশিতে